ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে এই মুহূর্তে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড একটি ক্লাসে রয়েছি। আমাদের সাবজেক্ট আজকে ইকোনমিক্স, টপিক ফিনান্সিয়াল সিস্টেম। বলার অপেক্ষা রাখে না কতখানি গুরুত্বপূর্ণ। আমি একদম সময় কম আমাদের হাতে, সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। স্যার প্লিজ। আমরা যে ক্যাপিটাল মার্কেটের আলোচনা করছিলাম, সেখানে আমরা কিছু ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টস, যেগুলো খুব ফ্যামিলিয়ার নাম আমাদের কাছে, আমরা সেগুলো একটু আলোচনা করে নিই। প্রথমেই আমরা দেখব শেয়ার বা ইকুইটি। খুব ফ্যামিলিয়ার নাম এটা। শেয়ার বা ইকুইটি কি? যখন কোনো ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানিতে শেয়ার বা ইকুইটির মাধ্যমে তাদেরকে টাকাটা দিচ্ছে, ফান্ডটা যোগান দিচ্ছে, তার মানে সেই ইন্ডিভিজুয়ালটা, যিনি শেয়ারের ওনার, শেয়ার যার হাতে আছে, তিনি কিন্তু ওই কোম্পানির ওনার হয়ে যাচ্ছেন। তার মানে শেয়ার বা ডিবেঞ্চার, শেয়ার বা ইকুইটির মাধ্যমে যেই ফান্ডটা সাপোর্ট দেওয়া হলো বিজনেস ফার্মটাকে, সেই ফান্ডটা কিন্তু একটা ওনারের থেকে এলো, মানে অংশীদারি হয়ে যাচ্ছে সেখানে, যে কোম্পানির মালিক হয়ে গেলাম আমি। কিন্তু কতটার মালিক? যত পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট আমার সেই কোম্পানিতে গেল, যত টাকা কোম্পানিতে আমি দিলাম, আর ডিভাইডেড বাই কোম্পানির টোটাল যে ক্যাপিটাল, তাহলে অতটা পার্সেন্টেজ মালিক হলাম আমি, অতটা শেয়ার হোল্ডার হলাম আমি। এবার অ্যাজ এ ওনার, তাহলে আমি কি পাবো? ওনার হিসেবে আমি পাবো প্রফিট। অবশ্যই কোম্পানি যদি ভালো চলে, কোম্পানি প্রফিট করবে, প্রফিটের একটা পার্সেন্টেজ আমি পাবো। কতটা পার্সেন্টেজ? যতটা পার্সেন্টেজের শেয়ার আমি ওই কোম্পানিতে হোল্ড করছি। এবার বিজনেস যেহেতু, ইট ইজ নট নেসেসারি যে সবসময় ভালো চলবে, কারণ কি বিজনেসে আপ ডাউনস থাকবে। তাহলে প্রফিটের জায়গায় লস হতে পারে, এবং যখন লস হবে তখনও কিন্তু অ্যাজ এন ওনার সেই লসটাকে আমাকে বেয়ার করতে হবে। তার মানে লসটা কিভাবে হচ্ছে? আমার যে ইনভেস্টমেন্টটা, আমার যে ফান্ডটা আমি দিয়েছিলাম, সেই ফান্ডটা এবার কমে যাবে, লস হবে আমার। আর যদি প্রফিট হয়, তাহলে প্রফিটের পার্সেন্টেজ আমি পাবো। সেটা আমি কী রূপে কোম্পানি আমাকে দেবে? কোম্পানি আমাকে ডিভিডেন্ড পে করবে। পার্সেন্টেজ অফ প্রফিট, সেটা হচ্ছে ডিভিডেন্ড। তাহলে এখানে মনে রাখতে হবে, এই যে শেয়ার বা ইকুইটি হোল্ডার্সরা আর দ্য ওনার্স টু দ্য কোম্পানি, এবং দে অ্যাকচুয়ালি রিসিভস দ্য প্রফিট অর শেয়ার্স দ্য লস উইচ দ্য কোম্পানি বেয়ার্স। এটা গেল শেয়ার বা ইকুইটি। এবার এখানে আমাকে মনে রাখতে হবে, এই যে ইকুইটি হোল্ডার, এর কিন্তু ভোটিং রাইট থাকবে। ভোটিং রাইট মানে কি? একটা কোম্পানি, তার ম্যানেজমেন্ট থাকবে, সেই কোম্পানি কিভাবে চলবে সেটা ম্যানেজমেন্ট ডিসিশন নেবে। সেই ম্যানেজমেন্টের ডিসিশনে আমার একটা ভোট থাকবে। আইদার আই গো ফর ইয়েস, যে হ্যাঁ আমি গ্রিন সিগন্যাল দিলাম যে এইটাতে আমি রাজি, আদারওয়াইজ আই উইল গো ফর নো। তাহলে অ্যাজ এ ইকুইটি হোল্ডার, অ্যাজ এ শেয়ার হোল্ডার, আমি কিন্তু ডাইরেক্টলি পার্টিসিপেট করছি কোম্পানিটা কিভাবে চলবে। সেই জন্যেই আমাকে বলা হচ্ছে ওনার অফ দ্য কোম্পানি টু দ্যাট এক্সটেন্ট যতটা আমার ইনভেস্টমেন্ট আছে। কাজেই এই শেয়ার হোল্ডার আর ইকুইটি হোল্ডাররা কিন্তু সবচেয়ে বেশি রিস্ক নিচ্ছে। কেন কি বিজনেস যদি চলে তাহলে খুব ভালো, যদি না চলে পুরো রিস্কটাই কিন্তু এই শেয়ার হোল্ডার বা ইকুইটি হোল্ডারের কাছে এসে পড়ছে, এবং তার ইনভেস্টেড যে ফান্ডটা সেটা কমে যাচ্ছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিবেঞ্চার। শেয়ারের ঠিক অপোজিট পোল সেখানে থাকবে এই ডিবেঞ্চার। যখন একটা কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করছে আর কোনো ইন্ডিভিজুয়াল সেই ডিবেঞ্চারসগুলো কিনছে, তখন রিলেশনটা কি হবে? কোম্পানি হচ্ছে বড়োয়ার, আর ইন্ডিভিজুয়াল যিনি ওই ডিবেঞ্চারটা কিনেছেন তিনি হলেন ক্রেডিটর, মানে তিনি লেন্ডার, মানে ধার দিচ্ছেন। কাজেই এইবার রিলেশনটা চেঞ্জ হয়ে গেল। যে যখন শেয়ারে ছিলাম আমরা, তখন আমরা দেখেছিলাম যে যিনি শেয়ার হোল্ডার উনি হচ্ছেন কোম্পানির ওনার, ইনভেস্টেড, ওনার ফান্ডে ইনভেস্টেড হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যিনি ডিবেঞ্চার হোল্ডার তিনি কিন্তু কোম্পানির কাছে ক্রেডিটর, কোম্পানিকে তিনি
লোন দিচ্ছেন, এবং অবশ্যই যখন লোন দেব আমি কাউকে, আমি রিটার্নে কি আশা করব, একটা ফিক্সড পার্সেন্টেজ অফ রেট অফ ইন্টারেস্ট। তার মানে কোম্পানি প্রফিট করুক, কোম্পানির প্রফিট অনেক, আমার তাতে কিছু যায় আসে না, আমি আমার ফিক্সড রেট অফ ইন্টারেস্টটা পাবো। কোম্পানি লস করুক, কোম্পানির কোনো লাভ হচ্ছে না, কোম্পানি লস করছে, কোম্পানি ব্যালেন্স শিটে প্রফিট নেই, লস দেখানো হচ্ছে, আমার তাতে কিছু যায় আসে না, আমি তো কোম্পানিতে ক্রেডিট দিয়েছি, আই এম দ্য ক্রেডিটার, আমি ধার দিয়েছি, কাজে আমি আমার ফিক্সড রেট অফ ইন্টারেস্টটা বুঝে নেব। তাহলে এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে শেয়ার হোল্ডাররা বিজনেস রিস্ক নিচ্ছে, বিজনেসটা চললে প্রফিট পাচ্ছে, তার ডিভিডেন্ড পাচ্ছে, না চললে ফান্ড চলে যাচ্ছে, লস হচ্ছে। কিন্তু যারা ডিবেঞ্চার্স কিনছেন তারা কিন্তু সেই রিস্কটা নিচ্ছেন না, তারা লোন দিয়েছেন কোম্পানিকে, এবং লোন যেরকম ফেরত দিতে হবে সেরকম এই ডিবেঞ্চার্স হোল্ডারদের টাকাও কিন্তু কোম্পানি লায়াবেল টু রিটার্ন। আজকে কোম্পানি যদি লস হয়, শেয়ার হোল্ডারদের টাকাও লস হবে, কোম্পানি ইজ নট লায়াবেল টু রিটার্ন ইউর মানি which has been invested through share. বাট আপনি যদি কোম্পানিকে ডিবেঞ্চার হিসেবে, ডিবেঞ্চার কিনে কোম্পানিকে ফান্ড সাপোর্ট দিয়েছেন, তখন কিন্তু কোম্পানি লায়াবেল টু রিটার্ন ইউর ফান্ড। ঠিক আছে, নেক্সট এরপরে আমরা দেখব হচ্ছে বন্ড। বন্ড অ্যান্ড ডিবেঞ্চার আর কোয়াইট সিমিলার। বন্ড কথাটা উল্লেখ করা হয় গভর্নমেন্ট সিকিউরিটি। জেনারেলি বন্ড বলতে আমরা গভর্নমেন্ট সিকিউরিটি বুঝি। যখন ডাইরেক্টলি ইউনিয়ন বা স্টেট গভর্নমেন্ট ক্যাপিটাল মার্কেট থেকে মিডিয়াম বা লং টার্ম বরোয়িং করছে, তখন সেটাকে আমরা বলছি বন্ড। কিন্তু যখন কোম্পানি সেই বরোয়িংটা করছে মিডিয়াম বা লং টার্ম ক্যাপিটাল মার্কেটে, তখন আমরা সেটাকে বলছি ডিবেঞ্চার, সেটা কোম্পানির বরোয়িং। বেশ, এইবার এই বন্ড দেখার পরে আমরা 4 নম্বর যেই ইনস্ট্রুমেন্টটা দেখব সেটা হচ্ছে কনভার্টেবল বন্ডস। এই কনভার্টেবল বন্ডসগুলো কি? একটা কোম্পানি কনভার্টেবল বন্ড ইস্যু করছে ইনিশিয়ালি, তখন যখন আমি অ্যাজ এ বায়ার অফ দ্যাট কনভার্টেবল বন্ড, আমার কাছে বলে দেওয়া হচ্ছে যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যদি বায়ারের, মানে আমি যে টাকাটা দিচ্ছি কনভার্টেবল বন্ডে, আমার যদি মনে হয় কোম্পানির প্রফিট হচ্ছে এবং কোম্পানি সবসময় প্রফিটই করছে, লস কোনোদিন করছে না, তখন আমার কাছে একটা অপশান থাকবে যে আমি আমার সমস্ত কনভার্টেবল বন্ডগুলোকে কনভার্ট করে দিই শেয়ার বা ইকুইটিতে। মানে কি দাঁড়ালো? কনভার্টেবল বন্ড হিসেবে আমি একটা ফিক্সড পার্সেন্টেজ পাচ্ছিলাম, যেই পার্সেন্টেজ অফ রেট অফ ইন্টারেস্টটা আমি যেহেতু কোম্পানিকে ধার দিয়েছি, লোন দিয়েছি, সেই জন্য আমি পাচ্ছিলাম। কিন্তু আমি দেখছি কোম্পানি বরাবর প্রফিট করছে, আর যারা কোম্পানিতে ইনভেস্ট করেছে শেয়ারের মাধ্যমে, তাদের যেই ডিভিডেন্ড, আগেই বললাম শেয়ার হোল্ডার্সরা, ইকুইটি হোল্ডার্সরা ডিভিডেন্ড পাচ্ছে, পার্সেন্টেজ অফ প্রফিট পাচ্ছে, সেই প্রফিট পার্সেন্টেজটা আমার যেই রেট অফ ইন্টারেস্টের থেকে অনেক বেশি। তাহলে আমি কেন একই অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করে কম রিটার্ন নেব? আমি এটাই ভাবছি, কেন কি আমি দেখছি কোম্পানির প্রসপেক্ট কি সবসময় প্রফিট দেখিয়ে যাচ্ছে, কোম্পানিটা লস কখনোই করেনি। সেই অবস্থায় আমি আমার কনভার্টেবল বন্ডসগুলোকে শেয়ারে কনভার্ট করে নেব। তার মানে আমি তখন হয়ে গেলাম কোম্পানির মালিক। শেয়ারে ইনভেস্ট মানে আমি তখন কোম্পানির ওনার হয়ে গেলাম, এবং তখন কিন্তু আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস শেয়ার করব। প্রফিট হলে প্রফিট, লস হলে লস। এইবার এখানে মনে রাখতে হবে কখনোই উল্টোটা হবে না। ইকুইটি বা শেয়ার থেকে আমি কনভার্টেবল বন্ডসে যেতে পারবো না, বা অন্য ধরনের ডিবেঞ্চার্স থেকে আমি সেটাকে ইকুইটিতে করতে পারবো না। শুধুমাত্র যদি আমি কনভার্টেবল বন্ড কিনে থাকি, সেই ক্ষেত্রেই কিন্তু আমি কনভার্টেবল বন্ডসগুলোকে শেয়ারে কনভার্ট করতে পারছি। নেক্সট, এরপরে আমরা দেখব জিরো কুপন বন্ড। 5 নম্বরে আমরা দেখব জিরো কুপন বন্ডস। এগুলো কি? যখন এই জিরো কুপন বন্ডসের মাধ্যমে বরোয়িং করছে, তার মানে একটা সার্টিফিকেট, যেই সার্টিফিকেটে প্রথমত তো কোথাও ওই পার্সেন্টেজটা মানে রেট অফ ইন্টারেস্টটা উল্লেখিত থাকবে না, এবং আমি যখন ইনভেস্ট করছি সেই ইনভেস্টমেন্ট টাইমটা
যখন আমার ম্যাচিউরিটি হবে, সেই ম্যাচিউরিটি সময়তে গিয়ে আমি টোটাল ইল্ড মানে আমার রিটার্নটা, ওই সার্টিফিকেট থেকে আমার টোটাল রিটার্নটা আমি ওয়ান টাইম পাবো। মাঝখানে পুরো পিরিয়ডে আমি কোনো ইন্টারেস্ট আলাদা করে পাচ্ছি না। সেই ধরনের বন্ড যেখানে কোনো ইন্টারেস্টের উল্লেখ থাকছে না, যেখানে ইন্টারিম বন্ডের যে পিরিয়ডটা আছে, বন্ড পিরিয়ডের মধ্যে আমাকে কোনো ইন্টারেস্ট পে করা হবে না, একদম ম্যাচিউরিটির সময়ে গিয়ে আমাকে আমার টাকাটা উইথ যেটা বেশি দেওয়া হবে বলা হয়েছিল, যেটাকে আমরা ইন্টারেস্ট বলি, সেটাকে আমাকে ইল্ড সমেত ফেরত দেওয়া হবে। সেই ধরনের বন্ডসগুলোকে বলা হবে জিরো কুপন বন্ড। মনে রাখতে হবে, নো রেট অফ ইন্টারেস্ট মেনশনড, নো ইন্টারিম পেমেন্টস উইল বি মেড, পেমেন্টস উইল বি মেড অনলি অ্যাট দ্য টাইম অফ ম্যাচিউরিটি, ওয়ান টাইম। ঠিক আছে, এই গেল হচ্ছে যেগুলো ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট। এই পুরো ইনস্ট্রুমেন্টসগুলোর থেকেই কিন্তু কোশ্চেন্স আসে, যে তোমাদের হয়তো চারটে ইনস্ট্রুমেন্টের নাম দিয়ে দিল, সে ট্রেজারি বিল, নেক্সট দিল ক্যাশ ম্যানেজমেন্ট বিল, নেক্সট দিল ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস, তার সাথে বলে দিল ডিবেঞ্চার বা তার সাথে বলে দিল কনভার্টেবল বন্ড, এবং বলল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনস্ট্রুমেন্ট অফ মানি মার্কেট, বা সরাসরি মানি মার্কেট কথা না বলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড টু জেনারেট ফান্ড ইন শর্ট টার্ম। তো শর্ট টার্ম মানি মার্কেট, তার মানে ট্রেজারি বিল ইয়েস, ক্যাশ ম্যানেজমেন্ট বিল ইয়েস, বা যদি ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স, সার্টিফিকেট অফ ডিপোজিট বা কমার্শিয়াল বিল থাকে সবগুলোই ইয়েস, কিন্তু ওই যে ডিবেঞ্চার বা কনভার্টেবল বন্ড নো। তাহলে ওই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদেরকে বারবার জিজ্ঞেস করা হবে। এরপর এই যে আমরা ক্যাপিটাল মার্কেটের আলোচনা করছি, সেই ক্যাপিটাল মার্কেটে কিছু ইনস্টিটিউশনস থাকে যেগুলোকে আমরা ডিএফআই বলি, মানে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এই ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো কারা? এই ধরনের ইনস্টিটিউশনসগুলোকে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ করবে, আর নহলে এদের সেট আপ করবে আমাদের সেন্ট্রাল ব্যাংক মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং এই ডিএফআইদের কাজ কি? এরা কিন্তু প্রফিটে মোটিভেটেড হয় না, মানে প্রফিট এদের লক্ষ্য নয়, এদের লক্ষ্য হচ্ছে ডেভেলপমেন্ট। কিসের ডেভেলপমেন্ট? ইকোনমিক ডেভেলপমেন্ট। ইন্ডিয়ার ইকোনমিক ডেভেলপমেন্টে যেই সমস্ত ইনস্টিটিউশনসগুলোর ফান্ডের প্রয়োজন হয়, সেটা ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, সেটা ইন্ডাস্ট্রি হতে পারে, হেভি ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা এগ্রিকালচার হতে পারে, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে, সেই ধরনের সেক্টর যেখানে ভারতবর্ষের উন্নতির জন্য ফান্ড প্রয়োজন এবং সেই ফান্ডটা মিডিয়াম এবং লং টার্ম হবে, সেই ফান্ডগুলোর সাপ্লাই দেবার জন্য ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ডিএফআইকে তৈরি করা হয়, যাকে সেট আপ করে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না হলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এরকম কয়েকটা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আমরা দেখে নেব যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান যে ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনটাকে আমরা দেখব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা সেট আপ হলো 1948-এ, মানে জাস্ট ইমিডিয়েটলি আফটার উই হ্যাভ ওন আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এবং এটা ইম্পর্ট্যান্ট কেন? এটা হচ্ছে ভারতের প্রথম ফার্স্ট ডিএফআই। এর কাজ কি? এর কাজ হচ্ছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যারা, সেই ইন্ডাস্ট্রিকে মিডিয়াম অ্যান্ড লং টার্ম লোন বা ক্রেডিট সাপোর্ট দেওয়া। নেক্সট যেই ইনস্টিটিউশনটা যেটা আমরা দেখব, যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সিডবি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি 1982। এবং সিডবিকে আমরা কেন মনে রাখি? অ্যাপেক্স ইনস্টিটিউশন, শীর্ষ প্রতিষ্ঠান কিসের ক্ষেত্রে? স্মল, মিডিয়াম অ্যান্ড মাইক্রো
এন্টারপ্রাইজ, এমএসএমইর ক্ষেত্রে ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে, ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে সিডবি ইজ দ্য অ্যাপেক্স ইনস্টিটিউশন। কাজে এই যে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোকে তৈরি করা হয়, সেই সমস্ত সেক্টর, সেটা এগ্রিকালচার হতে পারে, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে, সেটা আমাদের এডুকেশন বা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে পারে, তাদের ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট এবং আরবিআই থ্রু দিয়ে ফাইন্যান্স করা। একদম স্যার, একদম সময় শেষ, যদিও খুব ছোট্ট করে খুব সংক্ষেপে এই টপিকের ওপর কি প্যাটার্নের কোশ্চেন আসতে পারে? এই টপিক থেকে একদমই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন্স আসবে। সেই কোশ্চেন্সগুলো নির্ভর করবে যে আমার মানি মার্কেট কাকে বলে, ক্যাপিটাল মার্কেট কাকে বলে, মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টসগুলো কি, এবং এই যে ডিএফআই কোনটা কবে সেট আপ হয়েছে, বা ভারতবর্ষের প্রথম ডিএফআই ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কোনটা, বা অ্যাপেক্স ইনস্টিটিউশন হিসেবে এমএসএমইর ক্ষেত্রে কে কাজ করে, বা রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল ক্ষেত্রে নাবার্ড যেটা রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল ক্রেডিটের ক্ষেত্রে কাজ করছে, সেই সমস্ত অ্যাপেক্স ইনস্টিটিউশনসগুলোর প্রশ্ন এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড তুলে দেয়। ওকে স্যার, মানে কোনো কনসেপচুয়াল বা টুইস্টিং এর না, কোনো জায়গা সেরকম কোনো জায়গা নেই। ঠিক স্যার, অনেক ধন্যবাদ Thank রাইস you. অনলাইন ক্লাসে আসার জন্য। নেক্সট টপিকে ডেফিনেটলি আপনার সাথে আবার ক্লাস করব। আজ এ পর্যন্ত স্টুডেন্টস, খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড একটা ক্লাস আমরা করলাম। তবে শুধু এখানেই শেষ নয়, আজকে ইকোনমিক্সের ক্লাস এখানে শেষ হচ্ছে। নেক্সট টপিক নিয়ে আবারও স্যারের সাথে তোমাদের ক্লাস ডেফিনেটলি হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।